খেয়াল করে দেখেন, শেখ হাসিনাকে আমরা ব্লেম করি কি কি কারণে? ভোট চুরি করত, গুম করত, খুন করত, মানুষের মানবাধিকার কেড়ে নিত, তার প্রশাসনের লোকজন লুটপাট চালাতো, ছাত্রলীগ সন্ত্রাসী কার্যক্রম চালাতো এবং যুবলীগ দেশের সবচেয়ে বড় হায়না হয়ে যেত। এই প্রত্যেকটা কাজের সূচনা কোনো অবস্থাতেই শেখ হাসিনার আমলে না। এই প্রত্যেকটা কাজের সূচনা তার বাবা শেখ মুজিবের আমলে, যে কথাটা কেউ বলার চেষ্টা করে না। 1973 সাল স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন হয়। 1973 সালের 7 মার্চ। সেই 7 মার্চে আওয়ামী লীগ নিশ্চিতভাবে ভোটে জিতে ক্ষমতায় আসতো। নিশ্চিতভাবে জেতা ইলেকশনেও সারা দেশে ভোট কারচুপি করেছিল আওয়ামী লীগ। আনিসুজ্জামানের সবচেয়ে উল্লেখযোগ্য যে বইটা আছে বিপুলা পৃথিবী, বিপুলা পৃথিবী নিয়ে আপনারা যদি পড়া শুরু করেন, দেখবেন আনিসুজ্জামান তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের লেকচারার হিসেবে জয়েন করেছে। উনি আক্ষেপ নিয়ে বলছেন, স্বাধীন বাংলাদেশ প্রথমবারের মতো আশা নিয়ে ভোট দিতে গেলাম এবং গিয়ে দেখলাম আমার ভোট দেয়া হয়ে গেছে। 1973 সালে ভোট চুরি যে হয়েছিল তার সবচেয়ে বড় নজির আওয়ামী লীগের গুণমুগ্ধ শিক্ষক আনিসুজ্জামানের লেখাতেই পাওয়া যায়। দেশে রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে, স্টেট ফোর্স গুলা ব্যবহার করে মানুষকে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা, সেটার শুরু শেখ মুজিবের হাত দিয়ে। আপনারা দেখবেন স্বাধীন বাংলাদেশে সিরাজ শিকদার নামের একজনের নাম শুনেছেন। সেই সিরাজ শিকদারকে যখন মেরে ফেলা হয়, এরপরে শেখ মুজিব পার্লামেন্টে দাঁড়িয়ে দম্ভ ভরে বলেছিল লাল ঘোড়া দাবড়িয়ে দিয়ে দিচ্ছি, এবং এইটার পরেও তাকে কেউ কোনো প্রশ্ন করে নাই। এক্সট্রা জুডিশিয়াল কিলিং এরও শুরু ওই সময়ে। মানে যতগুলো অপকর্ম দেখবেন এর প্রত্যেকটার শুরু 71 সালের পরে তার বাবার হাত ধরে। অর্থাৎ এই আওয়ামী লীগের ডিএনএ এর ভেতরে এই টাইপ স্বৈরাচারী মনোভাব চিরকালই ছিল। সবচেয়ে বড় কথা, দেশ স্বাধীন হয়েছিল কোন অ্যাসপিরেশনে? গণতন্ত্র আসবে। ইনফ্যাক্ট আমাদের দেশে 1971 সালের প্রেক্ষাপট যেটা, কেউ যদি আমাকে বলেন যে দীর্ঘ 23 বছরের বৈষম্য ছিল, অবশ্যই সেটা একটা বড় কারণ। কিন্তু একেবারে ট্রিগারিং পয়েন্ট যেটা যেটা আমাদের মুক্তিযুদ্ধকে ইনএভিটেবল বানিয়ে ফেললো, সেটা ছিল 1970 সালের 7 ডিসেম্বরের পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ যখন জিতে গেল শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর না করা। তার মানে স্বাধীন বাংলাদেশের চেতনার সাথে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের সম্পর্ক একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এবং সেই ইলেকশনটাকে সবচেয়ে বাজেভাবে এক্সপ্লয়েট করেছে কে? আবারও আওয়ামী লীগ। তার মানে প্রত্যেকটা কাজ যে জায়গাতে রুট খুঁজতে যাবেন, দেখবেন বাংলাদেশের জাতি সত্তার সাথে যে ইভেন্টগুলোর সাথে জড়িত প্রত্যেকটা জায়গায় স্বাধীনতার পরে যত ভাবে এক্সপ্লয়েট করা যায় প্রত্যেকটা ভাবেই শেখ মুজিব সেগুলো এক্সপ্লয়েট করেছে। আমি খুবই খুশি হয়ে, যারা নবীন বন্ধু আছে এই জায়গায় বক্তব্য দিচ্ছিলেন, আমি পাশ থেকে জিজ্ঞাসা করে, যখন আমি জিজ্ঞাসা করলাম তারা কোন ইয়ারে পড়ে, আমাকে বলা হলো তাদের ক্যাম্পাস জীবন নাকি শুরু হয়েছে এই অল্প কয়েকদিন, হাতে গোনা কয়েকদিন তাদের ক্লাস শুরু হয়েছে। আমি মনে করেছিলাম যারা কথা বলছে তারা বোধহয় যে অনার্সে পড়ে বা মাস্টার্সে পড়ে, তাদের কথার ভেতরে এত ম্যাচিউরিটি আছে। তো এই জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের ভেতরে যে স্পন্দনটা দেখলাম, তাতে আমি সত্যিই আশাবাদী। ওই যে দীর্ঘ 15 বছর ধরে ইতিহাসের নামে যে শেখের ইতিহাস পড়ানো হয়েছে, সেটাতে আমাদের জেনারেশন ব্রেন ওয়াশড হয় নাই। এইটাই হইল ওই নবীনদের চোখের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্পিরিট হইল ক্রমাগত অপপ্রচার এবং ইতিহাসের ভেতরে ডুবিয়ে রাখার পরেও এই জেনারেশনের মাথা এবং মগজ থেকে সততা এবং সত্য কথাটাকে ওই ফ্যাসিবাদী রেজিম লুকিয়ে রাখতে পারে নাই। আমাকে যদি কেউ বলে যে এই গণ অভ্যুত্থানের অর্জনটা কি, অনেক ব্যর্থতা আছে। শহীদ বাবারা যখন কথা বলছিলেন, শহীদদের বাবারা, আমার খুবই আক্ষেপ হচ্ছিল। কিন্তু এত আক্ষেপের পরেও একটা জায়গাতে আমি খুবই সুনিশ্চিত, সেটা হলো দেশের মানুষ এখন নিজেদেরকে সিটিজেন ভাবতে শিখেছে।
একটা সময় এই দেশের মানুষ নিজেদেরকে প্রজা মনে করত এবং এই দেশটাকে শুধুমাত্র তার দেশ ভাবতো একজন ডাইনি খুনি কুলাঙ্গার মহিলা, আর অন্য সবাই নিজেদেরকে প্রজা ভাবতো। আমি মনে করি এই গণ অভ্যুত্থানের পরে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু একটা জিনিস স্পষ্ট, প্রত্যেকেই এখন নিজেদেরকে নাগরিক ভাবে। গতকাল যখন আমি সংবিধান সংস্কার কমিটিতে আমার রেকমেন্ডেশন আমি অফিসিয়ালি উপস্থাপন করছিলাম, তখন আমি একটা কথা বলেছি, বাংলাদেশের অফিসিয়াল নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকতে পারে না। কারণ যে মুহূর্তে এই শব্দের ভেতরে প্রজা থাকবে, তখনই আমাদের মনের ভেতরে একটা ভয় কাজ করে, কেউ না কেউ বোধহয় রাজা আছে। নতুন বাংলাদেশে আমি কোনো রাজা দেখতে চাই না, আমি দেখতে চাই এই দেশের মালিক, এই দেশের জনগণ। দিন যায়, রাজা যায়, সরকার যায়, আমাদের মানসিকতা কি বদলায়? কিছুটা তেতো কথা আমার বলতে হবে। ইনফ্যাক্ট তেতো কথা বলতে আমার কেন যেন খুব একটা দ্বিধা হয় না। এই কথাগুলো শুনতে আবার অনেকের জন্য একটু কঠিন মনে হতে পারে। আমার খুবই আদরের ছোট ভাই আসিফ এই জায়গায় উপস্থিত আছে। আসিফ যখন এই জায়গায় উপস্থিত হলো, আমি মিডিয়ার ভাইদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, ওই টাইমে একজন শহীদ বাবা খুবই আবেগ ঘন কথা বলছিলেন। ঠিক ওই টাইমে শহীদ বাবা কথা বলছে, সবার অ্যাটেনশন ক্যামেরা শহীদ বাবার ওপর থেকে যখন চলে গেল পার্টিকুলার জায়গা, সম্ভবত ওই দেশটা আসিফও চায় না, আমরাও চাই না, কোন সাধারণ মানুষ চায় না। আমি যেটা দেখতে চাই, এই দেশের মানুষ নাগরিক হয়ে গড়ে উঠছে, কারো তোষামদি করার জন্য যাতে নতুন বাংলাদেশ তৈরি না হয়। আমাদের মনের ভেতরেই আমরা কেন যেন দাসত্ব বরণ করি। এই দাসত্ব দূর না করতে পারলে কোনোদিনও আমাদের এই গণ অভ্যুত্থানের স্পিরিট সফল হবে না।